হ্যাপি ফ্রাইডে স্টোরির সকল গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলো না। সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজ তোমরা শুনবে লেখিকা পূজা চক্রবর্তীর কলমে একটি ভৌতিক গল্প, তন্ত্রমন্ত্র। আজকে গল্প পাঠে রয়েছে বাংলাদেশ বেতারের সুকণ্ঠ শিল্পী শামছুন নাহার হ্যাপি, মামুন, বন্দা সরকার ও আরো অনেকে। সূত্রধর আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি ও সাউন্ড এফেক্ট ও পোস্টার এডিটিং এ রয়েছে সুজন কুমার ঘোষ। শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকের বিশেষ নিবেদন পূজা চক্রবর্তীর কলমে ভৌতিক গল্প, তন্ত্রমন্ত্র। তো তুমি তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো আজ ওর কাছে থাকার কথা। এ কি, তুমি আমার দিকে এগোচ্ছ কেন? চলে যাও, চলে যাও বলছি। আমাকে মেরো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গিয়েছে, আমি রাগে খুবই অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে দয়া করে ছেড়ে দাও। না না না, মেরো না। কেউ কেউ কি আছো? কেউ প্লিজ দরজাটা খোলো, নাহলে ও আমাকে মেরে ফেলবে। এক যুবতী তার দিকে আস্তে আস্তে এগোতে থাকা একটা নিষ্কালো অবয়বকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে, আর সমানে সামনে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। কিন্তু অবাক করে বিষয়গুলো কেউ শুনতে পারছে না তার চিৎকার। না না, আমার কাছে এসো না, আমার ভুল হয়ে গিয়েছে। প্লিজ প্লিজ মেরো না আমাকে। কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না অবয়বটির। অবয়বটি একই গতিতে এগিয়ে আসছে তার দিকে, আর হঠাৎ করেই চারপাশ নিস্তব্ধ, চারিদিকে সব শান্ত, আর কোনো দরজা ধাক্কা দেওয়ার কোনো শব্দ এখন শোনা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরেই সেই নিস্তব্ধতা ভঙ্গ করে এক প্রবল চিৎকার ভেসে আসে এই দরজার ওপার থেকে। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। কোনো মানুষের কাম, ক্ষোভ, লোভ, আকাঙ্ক্ষা বা কোনো কিছু পাওয়ার তীব্র বাসনা যখন মাত্রা ছাড়িয়ে যায় আর বুঝতে পারে কোনো সাধারণ উপায়ে তার অভীষ্ট পূরণা সম্ভব নয়, তখনই সে আশ্রয় নেয় তন্ত্র, মন্ত্র, কালো জাদুর, আর মেতে ওঠে প্রাণঘাতী পৈশাচিক খেলায়। ভাদ্র মাসের অমাবস্যা তিথি। পুটিলমারি জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে বিশাল বড় শ্মশান। শ্মশানে চন্ড ভৈরবের বিশাল মূর্তি, আর সেই মূর্তির সামনে এক কিসের যেন যজ্ঞ চলছে। বেশ দূর থেকেও দেখা যাচ্ছে যজ্ঞের আগুন। এই আগুন থেকে পাক কেটে কেটে বের হচ্ছে তীব্র কালো ধোঁয়ার কুণ্ডলী। বাতাস ভারী হয়ে গিয়েছে তীব্র মরা পোড়া গন্ধে। যজ্ঞের আগুনকে কেন্দ্র করে দুপাশে মুখোমুখি বসে আছে দুজন মানুষ। একজন জটা জুটোধারী মধ্যবয়সী লোক, আর তার ঠিক সামনেই বসে আছে এক যুবতী। মধ্যবয়সী লোকটা একটানা দুর্বোধ্য ভাষায় মন্ত্র আওড়ে আহুতি দিয়ে চলেছে যজ্ঞের আগুনে, আর যজ্ঞের আহুতি হিসাবে এখন পড়ে আছে একটা ছোট লাল পুটুলি। পুটুলির মধ্যে আছে একটা কালো বিড়ালের পায়ের হাড়, একটা কাকের কাটা মাথা, আর যাকে উদ্দেশ্য করে যজ্ঞ করা হচ্ছে তার মাথার চুল। এক টুকরো কাপড় যেটা তারই শরীর থেকে নেওয়া রক্ত দিয়ে ভিজিয়ে শুকনো হয়েছে। পুটুলিটা আগুনের শেষ আহুতি হিসাবে দেওয়ার সাথে সাথে সেখান থেকে উঠতে থাকা এক রাশ কালো ধোঁয়া এসে কোন একটা বস্তুর মধ্যে ঢুকে যায়। উৎসুক কণ্ঠে মেয়েটি জিজ্ঞেস করে, বাবা, এতে আমার অভীষ্ট পূরণ হবে তো? তার এই কথা শুনে তীব্র হাসিতে ফেটে পড়ে মধ্যবয়সী লোকটি, আর সেই হাসির স্তরে এক গম্ভীর কণ্ঠ উঠে আসে, এটা এটা মা চন্ড ভৈরবীর যজ্ঞ থেকে উঠে আসা মারণ অস্ত্র, যাকে বিফল করা প্রায় অসম্ভব। কথাগুলো শুনে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে যুবতীর মুখে। কিন্তু মনে রাখিস, এই ক্রিয়া যদি নিজের কাজে বিফল হয়, তাহলে এর বিপরীতমুখী প্রভাব নেমে আসবে তোর জীবনে, আর তার হাত থেকে কোনো শক্তি তোকে রক্ষা করতে পারবে না। কথাগুলো শুনে যুবতীর মনে সামান্য ভয় জন্ম নিলেও লোভ আর প্রতিশোধ বাসনার কাছে তা খুব তুচ্ছ। আজ বুধবার, রায়বাড়িতে যেন খুশির ঢল নেমেছে। সারা বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন গিজগিজ করছে। সারা বাড়িতে উৎসব মুখরতা। আর এমন পরিবেশ থাকবে নাইবা কেন? কাল যে রায়বাড়ির মেয়ে শৈলীর বিয়ে। রায়বংশের ছোট মেয়ে শৈলী ছোটবেলা থেকে সকলের আদরে বেড়ে ওঠা তার।
পরিবারের সকলের নয়নের মনে। আর হবে নাই বা কেন? ছোটবেলা থেকেই তার শান্ত শিষ্ট লক্ষ্মী স্বভাব সকলকে মুগ্ধ করেছে। যেমন তার লক্ষ্মী গুণ, তেমন তার সরস্বতীর মতো দিব্য বুদ্ধি। পারিবারিক ভাবে দেখাশোনার পর দিদি তার সাথে বিয়ে ঠিক হয়েছিল শৈলী। পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়, তারা কেউই একে অপরকে চেনার খুব একটা সুযোগ পায়নি। কিন্তু এই অল্প সময়ে, অল্প পরিচয় তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে। তাই বিয়ে নিয়ে তারা দুজনে খুব খুশি। আজ শৈলীর বিয়ে, বাড়িতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আর কিছুক্ষণ পরে গায়ে হলুদ শুরু হবে। ছেলের বাড়ি থেকে হলুদ আর হলুদের তত্ত্ব চলে এসেছে। সকলে খুব খুশি, শুধু শৈলী খুশি হয়েও খুশি হতে পারছে না। কারণ তার জীবনের এত বড় একটা দিনে তার থেকে 2 বছরের বড় বোন আহিলি তার সাথে নেই। ছোট থেকে একসাথে তাদের বেড়ে ওঠা, বোনের সাথে একসাথে কাটিয়েছে অনেকটা সময়, কিন্তু আজ এই দিনেই তার বোন তার সাথে নেই। নিজের ঘরে মন খারাপ করে বসে এইসবের চিন্তা করছিল শৈলী। হঠাৎই ফোনের শব্দে তার সঙ্গীত ফেরে। অন্যমনস্ক ভাবে ফোনটা কানে দিতেই তার মুখে ফুটে ওঠে হাসি। হ্যাঁ, তার বোন আহিলির ফোন। কি রে বোনু, কি করছিস? বিয়ের তোড়জোড় কেমন চলছে? ফোনের অপর প্রান্ত থেকে বলে ওঠে আহিলি। তোকে আমি কিছুই বলবো না, তুই একটু ম্যানেজ করে আসতে পারলি না দিদি ভাই? জানিস আজকের এই দিনটাই কত মিস করছি তোকে। আমার আশীর্বাদেও তুই আসতে পারলি না, আর আজই তুই আমার সাথে নেই। তুই আজ আমার সাথে থাকবি প্রমিস করেছিলি দিদি ভাই। বেশ অভিমানী কণ্ঠেই কথাগুলো বলে শৈলী। আরে আমার কি তোর কাছে থাকতে ইচ্ছে করছে না বল? কিন্তু কি করব, খুব ইম্পর্টেন্ট কাজের জন্য গতকালকে এখানে আসতে হলো। না হলে আমি তো অফিসে ছুটির জন্য বলেই রেখেছিলাম, আর কাজটা না পড়লে গতকাল রাতের ফ্লাইটেই আমি বাড়ি চলে যেতাম। আমারও কি ভালো লাগছে বল আজকের দিনে এখানে থাকতে? কিন্তু তুই চিন্তা করিস না, আমি কাজটা শেষ করে এই মাসের মধ্যেই তোর কাছে চলে আসব। আহিলির কথাগুলো শুনে শৈলী এবার খুশি হয়ে যায়। এই বনু, আমি না হয় আসতে পারলাম না, কিন্তু এখন তো অন্তত তুই তোর হবু বরের ছবিটা আমাকে একটু পাঠাতে পারিস। আমি তো দেখি আমার মিষ্টি বনুটা কার সাথে 7 পাকে বাধা পড়তে চলেছে। ফোনের অপর প্রান্ত থেকে বলে আহিলি। না দিদি ভাই, ওটি হচ্ছে না। তুমি আসবে, তারপরে আমরা একসাথে আমার বরের সামনে যাব। আর তাকে তো আমি বলিনি যে আমার কোনো বোন আছে, তাই তুই যেদিন আসবি সেদিন একসাথে তার সামনে গিয়ে তাকে চমকে দেব। কেমন মজা হবে বলো দিদি ভাই? না বনু, তুই আর বাচ্চা ছাড়লি না। এটুকু বলে আহিলি আর শৈলী একযোগে হেসে ওঠে। এবার তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় দিদি ভাই। হাসতে হাসতেই বলে শৈলী। এরই মধ্যে গায়ে হলুদের জন্য শৈলীর ডাক পড়ে। শৈলী বলে, দিদি নিচ থেকে আমাকে সবাই ডাকছে, আমি এখন আসি। এভাবে মজা করতে করতে তারা দ্রুত কথা বলা শেষ করে। আর কিছুক্ষণের মধ্যেই শৈলীকে নিয়ে যাওয়া হয় গায়ে হলুদের জন্য। কিন্তু গায়ে হলুদ ছোঁয়ানোর সময় ঘটে যায় এক অশুভ ঘটনা। শৈলীর গায়ে হলুদ ছোঁয়ানোর আগেই কিভাবে যেন বাটিটা নিচে পড়ে যায়। এক মুহূর্তের জন্য সকলের হাসি থেমে যায়, কিন্তু কিভাবে হলো কেউ বুঝতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক করার জন্য শৈলীর মা বলে ওঠে, অসাবধানতা হয়তো বাটিটা পড়ে গিয়েছে, তোমরা এত টেনশন করো না তো এসব নিয়ে, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। এইটুকু বলে নিজের নিচে পড়ে যাওয়ার পর বাটিতে যেটুকু হলুদ ছিল সেটুকু মেয়ের গায়ে ছুঁয়ে গায়ে হলুদ শুরু করেন। কিন্তু মুখে কিছু না বললেও শৈলীর মায়ের মনে পড়ে যায় কিছুদিন আগে বিয়ের তত্ত্বে অজানা কারণে আগুন লেগে যাওয়ার ঘটনাটা। আর মনে মনে শিউরে ওঠেন অজানা কোনো অশুভ অঘটনের ভয়ে। মনে মনে তাদের বাড়ির কুলদেবতা নীলমাধবকে বলেন, হে নীলমাধব, তুমি সকল বিপদের হাত থেকে রক্ষা করো আমার মেয়েটাকে, তুমি ওকে সুখী করো। এরপর নির্বিঘ্ন রীতি তার শৈলীর শুভ পরিণয় সম্পন্ন হয়। আর কোনো অশুভ ঘটনা ঘটে না বিয়ের সময়। এরপর পরের দিন মেয়ে বিদায়ের পালা শেষ করে শৈলী পৌঁছয় তার শ্বশুর বাড়িতে। নিজের বাড়ির মতো যৌথ পরিবারে বিয়ে হয়েছে শৈলীর। অনেক বড় পরিবার। আর শৈলীও খুব মিশুক স্বভাবের হওয়ায় অল্প কিছুদিনের মধ্যেই শ্বশুর বাড়ির সকলে শৈলীকে অনেক ভালোবেসে ফেলেছে।
নিজের বাড়ির মতো যৌথ পরিবারে বিয়ে হয়ে সে খুব খুশি। বিয়ের কিছুদিন পর এক ছুটির দুপুরে শৈলী ও হৃদিত পাশাপাশি বসে গল্প করছিল, আর তখনই নিচ থেকে ডাক আসে। তার কিছুক্ষণ পর নিচে নেমে দেখে তাদের নামে একটা পার্সেল এসেছে। শৈলীর নামে এসেছে পার্সেলটা, কিন্তু অবাক করা বিষয় হলো পার্সেলটা কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তার কিছুই লেখা নেই সেখানে। যাই হোক, হয়তো শৈলীর কোনো বন্ধু সারপ্রাইজ গিফট পাঠিয়েছে ভেবে শৈলী এবং হৃদিত বিষয়টাকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। পার্সেলটা একটু উল্টে পাল্টে দেখতে দেখতে তারা নিজেদের ঘরে চলে আসে। ঘরে এসে পার্সেলটাতে কি আছে দেখার জন্য শৈলী আর হৃদিত একসাথে বসে পড়ে পার্সেলটা খুলতে। এক পর্যায়ে পার্সেলটা তারা খুলে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে একটা সুন্দর পুতুল। পুতুলটা দেখে হৃদিত একটু অবাক হলেও শৈলী অনেক খুশি হয়, কারণ ছোট থেকেই পুতুল অনেক পছন্দ শৈলীর। অনেক ধরনের পুতুল দিয়ে সবসময় শৈলীর ঘরটা সাজানো থাকতো, কিন্তু বিয়ের পর কোনো পুতুল এখানে আনতে পারেনি বলে তার মন বেশ খারাপ হতো। অবশেষে একটা পুতুল পেয়ে খুশিতে বেশ নেচে ওঠে শৈলী। আর একটা পুতুল পেয়ে শৈলীকে কেন বাচ্চার মতো খুশি হতে দেখে হৃদিতের মুখেও হাসি দেখা যায়। তাই এটাকে পাঠিয়েছে এই বিষয়ে আর তেমন চিন্তা করে না তারা। সেদিন রাতে শৈলী পুতুলটাকে তার সাথে নিয়ে ঘুমোতে যায়। মাঝরাতে একটা শব্দে ঘুম ভেঙে যায় হৃদিতের, আর বিছানার পাশে হাত যেতেই সে আবিষ্কার করে শৈলী তার পাশে শুয়ে নেই। সে এবার ঘুম ঘুম চোখে তাকায় আর দেখে দরজার দিক থেকে শৈলী বিছানার দিকে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই শৈলী বিছানায় এসে হৃদিতের পাশে আবার আগের মতো শুয়ে পড়ে। শৈলী হয়তো বাথরুমে গিয়েছিল এটা মনে করে হৃদিত এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা না করে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের রুমের মধ্যেই বাথরুম থাকার পরেও শৈলী সদর দরজার বাইরে কি করছিল এই কথাটা ঘুমের ঘরে একটা বারের জন্য হৃদিতের মাথায় আসে না। পরদিন খুব সকালে শৈলীর ফোনে একটা কল আসে। ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতেই বিছানা থেকে দ্রুত বাথরুমের দিকে চলে যায় সে, আর কিছুক্ষণ পরে রেডি হয়ে বেরিয়ে আসে। হৃদিত এতক্ষণ ঘুম ঘুম চোখে সম্পূর্ণ বিষয়টা দেখছিল। হঠাৎ শৈলীর আচমকা ডাকে ধর্মর করে বিছানায় উঠে বসে সে, আর তাকে উঠতে দেখে শৈলী বলে, আমার একটু কাজ পড়ে গিয়েছে, আমি একটু বের হচ্ছি, ফিরতে দেরি হবে, তুমি সময় মতো অফিস চলে যেও, সন্ধ্যায় কথা হবে। এটুকু বলে হৃদিতকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায় সে। আর ঘটনার আকস্মিকতায় হৃদিত ফ্যাল করে চেয়ে থাকে শৈলীর যাওয়ার পথের দিকে। এরপর সারা দিনের কাজের চাপে হৃদিতের আর শৈলীর খোঁজ খবর নেওয়া হয় না, আর সে সকালের ঘটনাগুলো এক প্রকার ভুলেই যায়। সন্ধ্যায় অফিসের কাজ সেরে ফিরতেই হৃদিতের সকালের কথাগুলো মনে পড়ে যায়, আর সে মনে মনে ভাবে, আহারে, সারাদিনের কাজে শৈলীর একটা খবর নেওয়া হয়নি, কি জানি সে বাড়িতে এসেছে কিনা। এইসব ভাবতে ভাবতে হৃদিত দ্রুত তার ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে বেশ অবাক হয় সে, কারণ সে দেখে তাদের সারা বাড়িতে আলো জ্বললেও কোনো এক অজানা কারণে আজ শুধু তার ঘরটাই অন্ধকার হয়ে আছে। সে ধীরে ধীরে ঘরের মধ্যে পা বাড়ায়। এতক্ষণে অন্ধকারে তার চোখ সয়ে গিয়েছে, আর আবছা অন্ধকারে সে দেখে তার ঘরের মধ্যে খোলা চুলে দুটি নারী অবয়ব দাঁড়িয়ে আছে। হৃদিত বেশ অবাক হয়, কারণ এর মধ্যে একটি অবয়বকে সে দেখে তার খুব চেনা মনে হচ্ছে। না না, যার কথা ভাবছে সে এখানে কিভাবে আসবে, তার সাথে তো অনেকদিন আগেই। আর কিছু ভেবে ওঠার আগেই ঘরের আলো জ্বলে ওঠে। হঠাৎ করে চোখে আলো এসে পড়ায় চোখ বন্ধ করে নেয় হৃদিত। এরপর আস্তে আস্তে চোখ মেলে সে মারাত্মকভাবে চমকে ওঠে। বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। এই কাকে দেখছে সে? এ কি আদৌ সত্যি? ও এখানে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে এসব কথায় ঘুরপাক খাচ্ছিল তার মাথায়, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও এক বিস্মিত নয়নে তার দিকেই তাকিয়ে। কি গো, এভাবে ভূত দেখার মতো করে তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো কেন? হঠাৎ শৈলীর ডাকে দুজনেরই সম্বিত ফেরে। দুজনে একসাথে চমকে শৈলীর দিকে তাকায়। এবার শৈলী বলে, হৃদিত, এটা হলো আমার দিদি ভাই ওহেলি।
ছোট থেকে আমরা সুখ দুঃখ সবসময়ের সঙ্গী। আর দিদিভাই, এই হলো হৃদিত, তোর বুনুর বর। এটুকু বলেই শেষে ফেলে সে। কি তোমার দিদি? তুমি তো আগে আমাকে বলোনি যে তোমার কোনো বোন আছে। বেশ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে দিদি। আসলে আমি প্ল্যান করেছিলাম যে দিদি ভাইয়ের সাথে যখন আমাদের বিয়ের আগে দেখাই হলো না, তাহলে বিয়ের পরে ও বাড়িতে ফিরলে একেবারে এভাবে তোমাকে ওর সাথে আলাপ করাবো। প্লিজ, তুমি রাগ করো না। একটু কাঁদো কাঁদো কণ্ঠেই উত্তর দেয় শৈলী, কিন্তু এত সবকিছুর মধ্যে আহিলের মুখ থেকে আর একটি কথাও সরে না। সে ভাবে, ইউ কি সম্ভব? যে মানুষটাকে সে একটা সময় এতটা ভালোবেসেছিল, সেই মানুষটাই আজ তার বোনের স্বামী। আজ তাদের সম্পর্ক ভাঙার এতগুলো দিন পর নিয়তি যে সেই মানুষটাকে এমন ভাবে তার সামনে নিয়ে আসবে, তা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সে। একেই হয়তো নিয়তি বলে। আসলে বিদেশে পড়ার সময় আহিলি ও হৃদিতের পরিচয়, আর পরিচয়টা একসময় ভালোবাসার রূপ নেয়, কিন্তু সময়ের সাথে সাথেই হঠাৎ করে সম্পর্কটা তিক্ততার রূপ নেয়, আর সেই ভাঙনের মাধ্যমে সমাপ্তি ঘটে সবকিছুর। যাই হোক, আগে যা ছিল ছিল, এখন হৃদিত তার বোনের বর। আগের কথাগুলো ভুলে এখন সেভাবেই হৃদিতের সাথে কথা বলবে মনে করে ঠিক করে নেয় আহিলি। যাই হোক, সেদিন রাতে এই ঘটনার পর আহিলি ও হৃদিত আস্তে আস্তে স্বাভাবিক হয়। আর আহিলি কিছুক্ষণ পর শৈলীকে বলে, বনু, অনেক রাত হয়েছে, এখন আমি আসি রে। না দিদিভাই, ওটি হচ্ছে না। তোর সাথে এতদিন পরে দেখা, তুই আজ কোথাও যেতে পারবি না। আজ তুই এখানেই থাকবি আমার সাথে। না রে, জোর করিস না বনু, আমি আজ বাড়ি যাই, কাল না হয় তুইও বাড়িতে চলে আয়, সারা দিন আড্ডা হবে। না দিদিভাই, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুই আজ রাতে এখানেই থাকবি, ব্যাস, এটাই ফাইনাল। হ্যাঁ, আজ কোথাও যাওয়া চলবে না তোমার। শৈলীর কথা শেষ হতেই সে কথা রেস্ট টেনেই বাড়ির বাকিরাও বলে ওঠে। অগত্যা সেদিন রাতে অনিচ্ছা সত্ত্বেও সেখানেই থেকে যেতে হয় আহিলিকে।